Hello, am I audible? Am I audible? Konkona, am I audible? Good evening. Audible. কি সাউন্ড ঠিক আছে? সাউন্ড ঠিক আছে। আশা করি সাউন্ড ঠিক আছে। ও সাউন্ড। তাহলে শুরু করি। সান্ধ্যদীপ, বাসু, কঙ্কনা, অডিবল। ওকে, তাহলে শুরু করছি। আজকের সাবজেক্টটা, আচ্ছা গত পরশু বোধহয় কথা বলতে বলতে আটকে গেছিলাম, কারণ আমার নেটটা ডিস্টার্ব করছিল। সেদিন অনেকগুলো কথা বলতে বলতে রয়ে গেছি। যেমন একটা ভেবেছিলাম বলবো, সৌম্যর সাথে একটা জিনিস বলবো ভেবেছিলাম, যে মেডিকেল এডুকেশন কিছু কিছু স্টেটসে ওরা মাদার টাঙে শুরু করার চিন্তা করেছে, এবং মেডিকেল এডুকেশনে কিছু সাবজেক্ট এনেছে যেখানে এথিক্স সেখানে আম্বেদকর, সাভারকার, হেগড়েওয়ার এদের কিছু লিটারেচার পড়াতে চেয়েছে। কিন্তু কিছু লোকের আপত্তি, এটা নিয়ে আমি কিছু বলবো ভেবেছিলাম, যে কি প্রয়োজনটা আছে এগুলো পড়ানোর। আর আরেকটা প্রশ্নের উত্তর দেবো ভেবেছিলাম, যে সবাই খুব নাকি চিৎকার করছে যে আরএসএস তো কোনো ফ্রিডম ফাইটে সাহায্য করেনি, ওরা নাকি সব ব্রিটিশের দালাল ছিল। তো একটা উত্তর দেবো ভেবেছিলাম, সেই সময় পাইনি। আমি আগেও অল্প উত্তর দিয়েছি, পরে উত্তর দেব। আজকের এটা টাচ করব না। তো তোমরা একটা কাজ করো, তোমরা একটা প্রশ্ন করো যে আরএসএসও ফ্রিডম ফাইটে জয়েন করেনি অ্যাজ এ টিম, কমিউনিস্টরাও জয়েন করেনি, তো দুটো কি সেম? তারপরের বিহেভিয়ার কি দুজনের সেম? রবি ঠাকুরও তো ফ্রিডম ফাইটে জয়েন করেনি, স্বামী বিবেকানন্দ জয়েন করেনি, তাহলে কি সবাই এক প্ল্যাটফর্মে? এই প্রশ্নটা। আর একটা প্রশ্ন করুন, ওরা মাঝে মাঝে তো লেখে যে উমুক কমরেড, তুমুক কমরেড, ফট ফর ফ্রিডম, ফট ফর ইন্ডিপেন্ডেন্স এগেন্স্ট দ্য ব্রিটিশ। বাট সেই কমরেড কোন অবস্থায় ফ্রিডম ফাইটার ছিল? কমরেড হওয়ার আগে, জেলে গিয়ে কমিউনিস্ট হওয়ার আগে, না পরে? তারা তো অনুশীলন সমিতি বা যুগান্তরের রেভলিউশন হিসেবে অ্যারেস্ট হয়েছিল, বিপ্লব করেছিল, হাতে অস্ত্র ধারণ করেছিল ইংরেজদের বিরুদ্ধে। সেটা একটা পর্যায়, তখন তারা তো কমরেড না। জেলে গিয়ে তো সব কমরেড হয়ে গেল, সব মুচলেখা দিয়ে বেরিয়ে। তারপরে কমরেডরা কি আর ফ্রিডম ফাইট করেছিল? এই প্রশ্নটা, জাস্ট পুট দ্যাট কোশ্চেন্স। আজকে আমি আসছি, আজকে যেটা সাবজেক্ট ছিল, আজকে সাবজেক্টটা বোধহয় লিখেছিলাম যে উইথ রেফারেন্স টু আওয়ার ইন্টারেস্ট অফ ইন্ডিয়া, দ্য গ্লোবাল সিচুয়েশন, দ্য চেঞ্জিং গ্লোবাল সিচুয়েশন, এটা বোধহয় সাবজেক্ট। দেখো, আমি কিন্তু নিরপেক্ষ নই, আমি খুব একদম নিউট্রাল দৃষ্টিভঙ্গি থেকে বিশ্ব পরিস্থিতির আলোচনা করব। আমি কিন্তু সেই নিরপেক্ষ ব্যক্তি, আমার একটা পক্ষ আছে, সেই পক্ষটা ভারতবর্ষ। সেই পক্ষটা ভারতবর্ষ। সেই ভারতবর্ষ কার ভারতবর্ষ? আরো আরো স্পেসিফিক, সেই ভারতবর্ষ নট দ্য ইন্ডিয়া অফ নেহেরু, নট দ্য ইন্ডিয়া অফ গান্ধী, নট দ্য ইন্ডিয়া অফ বুদ্ধ, বাট ইন্ডিয়া অফ স্বামী বিবেকানন্দ, ইন্ডিয়া অফ নেতাজি সুভাষচন্দ্র। ইন্ডিয়া যে ভারতবর্ষের একটা হিস্ট্রি হেরিটেজ আছে ফর 4,000 to 5,000 ইয়ার্সের অন রেকর্ড, সেই ভারতবর্ষ, সেই ভারতবর্ষ আমার। আমি সেই অ্যাঙ্গেল থেকে আমি দেখব আমার ইন্টারেস্ট পৃথিবীর বিভিন্ন অ্যাঙ্গেলস কি চেঞ্জগুলো আসছে, কোনটা আমার পক্ষে, কোনটা আমার বিপক্ষে। স্পেসিফিক ওয়ার্ল্ড হিস্ট্রি আলোচনা করতেও আসিনি, বা নিরপেক্ষভাবে সমস্ত রিলেশনস দেখতেও আসিনি। আমার পক্ষে কোন কোন মুভমেন্ট হচ্ছে, আমার বিরুদ্ধে কোন কোন মুভমেন্ট হচ্ছে। কঙ্কনা, আজকে কি সাউন্ডটা ঠিক আছে? ইয়ে স্বপ্ন সমস্যাতে আজকে কি সাউন্ড, সেই তোমাদের সাউন্ড শুনতে পাও না? এবার আসছে, আমি পর।
আমি তোমরা এখন সব থেকে বেশি ওরিয়েট 15th অগস্ট যখন তালিবানরা কাবুল দখল, সেদিন ভারতবর্ষের মানুষ আমরা খুব ওরিয়েট হয়েছিল। ডেফিনেটলি 15th আগস্ট ওয়ার্ল্ড হিস্ট্রিতে একটা লাস্ট 100 বছরে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অনেকগুলো 15th অগস্টে অনেক কিছু ঘটনা ঘটে গেছে ইতিহাসে, সেগুলো আমি উল্লেখ করেছি আগে। এই 15th আগস্ট যেটা ঘটলো সেটা হচ্ছে তালিবানরা কাবুলের ক্ষমতা দখল করে। এটা আমরা ভারতবর্ষের মানুষ খুব ওরিয়েট হয়েছি, তাই তো। এবার আফগানিস্তান বা কাবুলের পরিস্থিতি আর তার যারা রুলিং ফোর্স, তার সঙ্গে অন্যান্য দেশের সঙ্গে ইকুয়েশনস ভারতবর্ষের স্বার্থের কতখানি পরিপন্থী বা তারপরে কতখানি কাজে লাগে, এটাই আমি চিন্তা করবো। তো দেখি আর কি। ইয়েস, সাউন্ড ইজ অল রাইট, ওকে। এবার দেখো, আফগানিস্তান এই অঞ্চলটা কিন্তু আদি সনাতন ভারতবর্ষের অংশই ছিল ইসলামাইজড হওয়ার আগে। এই ভারতবর্ষ এই আফগানিস্তান, তার যে পলিটিক্সটা, আমি আজকের এই গত 2 সপ্তাহের ডেভেলপমেন্ট 15th অগস্টের পরে আজকে কতদিন হয়ে গেল, আজকে হচ্ছে 17th, হ্যাঁ 1 মাস 2 দিন হয়ে গেল। 15th, আজকে 17th, 1 মাস 2 দিন। এই 32 দিন 33 দিনের মধ্যে কিছু ডেভেলপমেন্ট হয়েছে। অ্যাপারেন্টলি মনে হয়েছিল যে টোটাল আফগানিস্তানটাকে তালিবানরা দখল করেছে, কারণ তালিবানদের সঙ্গে 2 হাতে আমেরিকানদের চুক্তিগুলো হয়েছিল। এই প্রেক্ষাপটে আমেরিকান সৈনিক ওখান থেকে সরে গেছে, তালিবানদের হাতে বিপুল ক্ষমতা এবং অস্ত্র ভান্ডার দিয়ে চলে গেছে, এবং এত কুইকলি সে সরে গেছে, ওটা পৃথিবীকে খুব তাজ্জব করে দিয়েছিল। আমরা খুব বিরক্ত হয়েছি যে গ্র্যাজুয়ালি এটা উইথড্র করা উচিত ছিল। এটা খুবই ক্ষতি করেছে, ওটা পৃথিবীর শান্তির খুব ক্ষতি করেছে, ভারতবর্ষের ক্ষতি করেছে। ঠিক আছে, আমেরিকার কাছে তার নিজের স্বার্থে আমেরিকা চলে গেছে। যেমন একটা দিক, একটা খারাপ দিক আছে, একটা ভালো দিক মনে রেখো। ভারত একটা ভালো দিক হচ্ছে, হ্যাঁ প্রশান্ত, একটা ভালো দিক হচ্ছে যেমন চলে গেছে একটা তালিবানের মতো একটা টেরোরিস্ট ফোর্সের হাতে ক্ষমতা দিয়ে, এটা খুব খারাপ দিক। একটা ভালো দিক হচ্ছে এশিয়ার মাটি থেকে আমেরিকা আস্তে আস্তে পাত্তা দিয়ে যাচ্ছে। সে ভিয়েতনাম থেকে সরে গিয়েছিল, 71 ইন্ডিয়াকে সে থ্রেট করেছিল বাংলাদেশ ওয়ারের সময়, সে আজকেও সরে। এটা একটা পজিটিভ সাইড। এবার যেটা আমরা খুব ভয় পেয়ে গেছি যে তালিবানটা বোধহয় আফগানিস্তান দখল করে তার একটা অংশকে, তালিবানদের একটা অংশ কাশ্মীর দখল করতে, আমাদের যে কাশ্মীর ভারতবর্ষের মধ্যে, এটা দখল করতে এগিয়ে আসে। এটা তো ভয় ছিল, এই ভয়টা ছিল। একটা জিনিস মনে রেখো, তালিবানরা কিন্তু ইজ নট এ হোমোজিনিয়াস স্টেট, মাল্টিপল সেগমেন্টস আছে, প্রত্যেকের আনডিক্লেয়ার এজেন্ডা আছে। মূলত হচ্ছে তালিবানদের একটা হচ্ছে পাক তালিবানদের উদ্দেশ্য হচ্ছে ইন্ডিয়াকে অ্যাটাক, কাশ্মীর দখল করা। আফগান তালিবানদের উদ্দেশ্য আলাদা। আফগান তালিবানদের উদ্দেশ্য কিন্তু যারা আফগান থেকে তারা তৈরি, আফগান তালিবান যারা মূলত যারা পাখতুন, যারা মূলত এথনিক্যালি যারা পাখতুন, তাদের উদ্দেশ্য কিন্তু ডুরান্ড লাইনটা ধ্বংস করা। তার কারণটা হচ্ছে বলে রাখি ইতিহাসের দিকটা, এই ডুরান্ড লাইনটা তৈরি হয়েছিল 1902 সালে, যখন ব্রিটিশের সঙ্গে আফগানিস্তানের যুদ্ধের শেষে একটা চুক্তি তৈরি হয়েছিল। সেই চুক্তিতে ডুরান্ড লাইন তৈরি হয়েছিল। এই যে আজকের যে নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স, যেটা হচ্ছে পাকিস্তানের 4th স্টেট, এটা সীমান্ত গান্ধীর দেশ, এই জায়গাটা অরিজিনালি ছিল আফগানিস্তানের। এই সন্ধি চুক্তিতে
ইংরেজরা একটা অংশ, পাকিস্তানের একটা অংশ দখল করে ব্রিটিশ ইন্ডিয়ার সঙ্গে অ্যানেক্স করে নেয় এবং সাবক্লজ ছিল 1985-এ এই নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্সটা আবার আফগানিস্তানে ব্যাক করে যায়। কিন্তু মাঝে জিওগ্রাফিক্যাল লাইন্সগুলো চেঞ্জ হয়ে গেছে ইন 1947 বাই দ্য ক্রিয়েশন অফ পাকিস্তান। পাকিস্তান কিন্তু সেই যে ট্রিটিটা মানেনি। এবার পাখতুনরা কিন্তু পাকিস্তানের যে অংশটা অ্যাজ নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স পড়ে আছে পাকিস্তানের মধ্যে, এটা দখল চায়। আর নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স যদি কেড়ে নেয় আফগান তালিবানরা, তাহলে ওয়ান অফ দ্য 4 মেজর স্টেটস, এই 4 স্টেটস অফ পাকিস্তান একটা চিহ্ন হয়ে চলে যাবে, পাকিস্তানের ধ্বংস শুরু। ক্লিয়ার? অর্থাৎ এই যে তালিবান ফোর্সের মধ্যেই অ্যান্টি পাক ফোর্স বসে আছে। একটা জিনিস ক্লিয়ার করা। আর একটা জিনিস বলে রাখি, দোহা চুক্তি অনুযায়ী দোহা চুক্তি অনুযায়ী সেখানে মেন ফেস ছিল তালিবানদের মুখপাত্রই ছিল দোহা চুক্তিতে মেন মুখপাত্র। কথা হয়েছিল যে তালিবানরাই ক্ষমতায় আসবে কাবুলে, কিন্তু পাকিস্তানের চক্করে পড়ে তালিবানরা সাউথ লাইনে চলে গেছে। সেখানে সেই টেরোরিস্টরা, যেগুলোকে আমেরিকা বা ওয়েস্ট ইউরোপ খুব ভয় পায়, যেগুলো হচ্ছে টেরোরিস্টরা যাদের বিরুদ্ধে একসময় আমেরিকা যুদ্ধ করেছিল, তোমার আল কায়দা গ্রুপস, হাকানি গ্রুপস, আল কায়দা হাকানি গ্রুপ কিন্তু এখন কাবুলের দখল নিয়েছে। তারাই কিন্তু মেন রুলার এখন। সেই হাকানি গ্রুপ অ্যান্ড আল কায়দা গ্রুপের সঙ্গে কিন্তু তালিবানদের মুখপাত্র, যেটাকে ডেপুটি প্রাইম মিনিস্টার করেছে, তার কিন্তু মারামারি শুরু হয়েছে। এই মারামারির সব থেকে বড় প্রমাণ ওথ নেওয়ার পরে। প্রথমত তো ওথ নিতে ওদের বেশি সময় লেগেছিল, কারণ বিভিন্ন গ্রুপসের মধ্যে, অসংখ্য গ্রুপসের মধ্যে কে কোন পোর্টফোলিও পায় নিয়ে দ্বন্দ্ব শুরু হয়েছিল। পাকিস্তান থেকে ইন্টেলিজেন্সকে যে 2 সপ্তাহ বসে ব্যাপারটা সামলাতে হয়েছিল। যদিও ওথ টেকিং হয়েছে আপনার 2 সপ্তাহ পর, তারপরে মারামারি শুরু হয়ে গেছে। ওথ নেওয়ার কয়েক ঘন্টার মধ্যে মারামারি শুরু হয়ে গেছে। সেখানে ঘুষোঘুষি হয়েছে সবকিছু। তার সব থেকে বড় কারণ তালিবানদের যে ব্যক্তি, যে ডেপুটি প্রাইম মিনিস্টার, তাকে ওথ নেওয়ার পরে 2 সপ্তাহ দেখা যায়নি। তাকে গতকাল মিডিয়াতে দেখা গেছে। যে মানুষটা দোহাতে এবং লাস্ট 20 ইয়ার্স তার পলিটিক্যাল ক্যারিয়ারে কখনো উইথাউট নোটস র্যান্ডম প্রেস মিট করতো, র্যান্ডম কথা বলতো, হাতে কখনো নোটের প্রয়োজন ছিল না। গতকাল তাকে দেখা গেল প্রেস মিটে হাতে একটা নোট এবং পাশে বসে আছে একজন আর্মড অফিসার, আর্মড সোলজার উইথ এ বিগ গান ইন হ্যান্ড, এবং সে প্রেস মিট করছে উইথ রিডিং ফ্রম দ্য নোটস। এটা আনইউজুয়াল ঘটনা। অর্থাৎ দিস ম্যান ইজ অলরেডি ইমপ্রিজেন্ট। দ্য ডেপুটি প্রাইম মিনিস্টার অফ দি কাবুল টুডে ইজ এ কেসড পার্সনস, যে ইমপ্রিজেন্ট পার্সনস। যখন মিডিয়াতে চিৎকার শুরু হয়েছে, কারণ তাকে দেখা যাচ্ছে, তাকে বাইরে এনে দেখানো হচ্ছে লোকটা বেঁচে আছে, লোকটা অ্যাক্টিভ। এই যুদ্ধ অনেক দূর এগোবে। এরপরে আফগান তালিবানরা রুরাল লাইন আঘাত করবে। এটা বলে রাখি। আরেকটা জিনিস বলে রাখি যে তোমরা আফগানিস্তানের, অর্থাৎ তালিবানরা যে পুরোপুরি আমাদের কাশ্মীরের দিকে এগিয়ে আসবে যুদ্ধের জন্য, তার আগেই ইনসাইড ক্রাইসিসে one set of Talibans has to fight against other set of Talibans. এই জায়গাটা মনে রাখতে হবে। আরেকটা জায়গা মনে রাখতে হবে, আমি আফগানিস্তানের পুরনো ইতিহাস থেকে যাচ্ছি না। আফগানিস্তান মনে রেখো, লাস্ট কয়েকশো বছর ধরে আফগানিস্তানের কিন্তু হোমোজিনিয়াস পলিটিক্যাল স্ট্রাকচার কখনো ছিল না। এখানে মেন ডোমিনেট করে যে ওয়ার লর্ডস, এক একটা রিজনে একটা করে ওয়ার লর্ড আছে, তাদের যে কনগ্লোমারেশন থেকেই ওরা একজন করে রাজাকে ওরা মেনে নেয়, একটা ডাইনাস্টিকে মেনে নেয়। কিন্তু রিজিয়ন্স ওয়াইজ ওয়ার লর্ডসের সুপ্রিম পাওয়ার, সেই স্ট্রাকচার থেকে ভেঙে নতুন করে স্ট্রাকচার তৈরি করা, এটা কিন্তু খুব কঠিন কাজ। আর সেই ওয়ার লর্ডসটা টেম্পোরারিলি এই সরকারকে মেনে নিয়েছে, কিন্তু আগামী দিন বা তার পরের দিন সেই ওয়ার লর্ডসটা মানবে কিনা যথেষ্ট সন্দেহ। কারণ এই ওয়ার লর্ডসটা হচ্ছে
যথেষ্ট যাকে বলে ফ্রিডম লাভার্স, যে জন্য আফগানিস্তানের মাটিতে পৃথিবীর কোনো শক্তি কখনো এসে স্থায়ী হতে পারেনি। রাশিয়ানরা পারেনি, তার আগে ব্রিটিশরা পারেনি ঢুকতে, রাশিয়ানরা পারেনি, আমেরিকানরা পারেনি। এবার চীন ভাবছে এই অবস্থায় এখন আফগানিস্তানকে পলিটিক্যালি, টেকনিক্যালি, নাও আফগানিস্তান থ্রু হাকানিজ নেটওয়ার্ক অ্যান্ড আল কায়দা, পাকিস্তান আফগানিস্তানকে অ্যাজ দ্য ফিফথ স্টেট করে নিয়েছে। একটা স্টেট হচ্ছে মাইটিয়েস্ট কম্পোনেন্ট হচ্ছে ওয়েস্ট পাঞ্জাব, সিন্ধু, তারপরে বালুচিস্তান অ্যান্ড নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স। আফগানিস্তান টুডে functioning as fifth state of পাকিস্তান। মুশকিলটা এখানে হচ্ছে এবার কি চায়না ঢুকবে কিনা। চায়না অলরেডি বিজনেস করার জন্য, রোড তৈরি, বিজনেসের জন্য এবং মাইন্সের জন্য ঢুকে পড়েছে, কিন্তু ঢুকে পড়ে তো এখানে চাইনিজ ইন্ডিয়ানসরা মার খেয়েছে। গত 2 বছরে তোমরা দেখবে অনেক ফিউ ব্যাচেস অফ চাইনিজ ইঞ্জিনিয়ার্স হ্যাজ বিন কিল্ড বাই দ্য লোকাল পিপল both in Afghanistan and in Pakistan. You've seen it. সুতরাং ফ্রিডম লাভার্সরা, ওয়ার লর্ডসরা ইন দ্য পাক আফগান রিজিয়ন অ্যান্ড ইন আফগানিস্তান, তারা চীনকে কতখানি বরদাস্ত করবে এটা দেখা। চীনে কিন্তু এটা জানে, তাই ফুল ফ্লেজেড ওপেনলি চীন ফিজিক্যালি ইজ নট পজিশনিং হিমসেলফ ইন আফগানিস্তান। ও চাইছে টু ওয়ার্ক থ্রু পাকিস্তান। এটা মনে রাখতে হবে। আরেকটা জিনিস মনে রাখতে হবে যে এবার আফগানিস্তানটা হচ্ছে যে একটা গেটওয়ে, ইরান অ্যান্ড ওয়েস্ট এশিয়ার সঙ্গে সেন্ট্রাল এশিয়ার গেটওয়ে, প্লাস আফগানিস্তানের মাইন্স আছে। আরেকটা জিনিস হচ্ছে আফগানিস্তানটার উপরে বহু যুগ ধরে অনেকের চোখ, কিন্তু কেউ এটা কবজা করতে পারছে না। একটা জিনিস মনে রাখতে হবে যে আফগানিস্তান তো একটা এথনিক গ্রুপ নয়। Afghanistan is not a single homogeneous ethnic group. Dozens of ethnic groups are from different parts of the globe. যেমন এই মুহূর্তে তুমি চিন্তা করে দেখো, নর্দার্ন পার্টে সেখানে আছে উজবেকস ফ্রম উজবেকিস্তান, কাজাকস ফ্রম কাজাকিস্তান, তাজিকস ফ্রম তাজিকিস্তান, বিভিন্ন এথনিক গ্রুপ আছে। যদি শুধু শুধু এরাই তোমার যদি একটা গ্রুপ, যদি তালিবান গ্রুপ যদি একা কাবুলকে কন্ট্রোল করে, তাহলে হোয়ার আর দ্য ইন্টারেস্ট অফ দিস আদার এথনিক গ্রুপস, তাদের ক্রাইসিসে। সুতরাং কিন্তু তাহলে এই যখন তাজিক, উজবেক, কাজাকদের স্বার্থে আঘাত লাগবে, যারা আফগানিস্তানের বহু শতাব্দীর নাগরিক, সিটিজেন, ওদের যেটা বাইরের যে দেশগুলো বসে আছে, কাজাকিস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, এরা সেটাকে বরদাস্ত করবে কেন? সুতরাং আফগানিস্তানের এই ক্রাইসিসটা ইজ এ ইন্টারন্যাশনাল ক্রাইসিস। আজকে যদি পাখতুনরাই পুরো কাবুলের দখল নেয়, হোয়ার উইল বি দ্য উজবেকস, হোয়ার উইল বি উজবেকস, তাজিকস, যারা ডমিনেন্ট ইন নর্থ আফগানিস্তান। সুতরাং আফগানিস্তানের এই আগুনের মধ্যে কিন্তু এই কান্ট্রিগুলো কিন্তু আস্তে 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 হাত গলাতে বাধ্য টু সিকিউর দ্য ইন্টারেস্ট অফ দেয়ার পারসনস হু আর ফর মেনি সেঞ্চুরিজ ইন আফগানিস্তান, লাইক তাজিকিস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, কিরগিজস্তান, হ্যাঁ, অ্যান্ড কাজাকিস্তান। এই যে লোকগুলো, এই কান্ট্রিগুলো সব হচ্ছে পার্টস অফ সেন্ট্রাল এশিয়া অ্যান্ড দে আর বর্ডারিং বোথ চায়না অ্যান্ড রাশিয়া। আর একটা জিনিস মনে রেখো, আজকে যদি আফগানিস্তানে যদি ওয়াবি কালচার, উগ্র মুসলমান কালচার যদি ডমিনেট করে, তাহলে এই কালচার আস্তে আস্তে উইল এন্টার ইনটু দিস 5 কান্ট্রিজ ইন দ্য সেন্ট্রাল এশিয়া। তাহলে ওদের মানুষগুলো বেশি ওয়াহাবি কালচারের দিকে এগোবে, দে উইল বি স্টিমুলেটেড। কারণ মানুষের দুটো প্রবৃত্তি আছে, একটা ভালো একটা মন্দ। মন্দ প্রবৃত্তি ওয়াহাবি কালচার, পুরুষদের মাথায় হচ্ছে যে টুপি
আর মেয়েদের হিজাব, এবং মেয়েরা স্কুলে পড়াশুনো তাদের ডিনাইড, অল ওমেন্স রাইট ইজ ডিনাইড ইন দ্য ওয়াবি কালচার। অথচ আজকের এই যে সেন্ট্রাল এশিয়ান কান্ট্রিগুলোতে ফর 7th decade they are under the USSR, under the contract of the USSR, ওখানকার মেয়েরা অনেক স্বাধীন হয়েছে। they are going to schools, offices, they are doctors, technocrats, all these things। এই কালচার আঘাত পড়বে, এর অস্তিত্বের সংকটে আসবে। সেই সঙ্গে চীনও কিন্তু ভীত, রাশিয়াও ভীত। এবার যদি ওয়াবি কালচার যদি এগিয়ে আসে, রাশিয়ার ইন্টারেস্ট আঘাত পড়বে। আজকের রাশিয়া, আজকের চীন, ওরাও কিন্তু তালিবান এই যে ওয়াবি কালচার রাইজ করলো আফগানিস্তানে টেম্পোরারিলি, এটাকে বেশি দূরে এগোতে দেবে না। আর ভারতবর্ষের ইন্টারেস্ট আঘাত করবেই। ভারতবর্ষ কিন্তু সচেতন হতে হবে। ভারতবর্ষকে এই যে বিভিন্ন ফ্যাক্টরসগুলোকে, এগুলোকে এর মধ্যে ঢুকতে হবে অ্যাক্টিভলি। ইন্ডিয়ান ডিপ্লোম্যাটস হ্যাজ টু এন্টার ইনটু দিজ এরিয়াস অ্যান্ড ইউটিলাইজ দ্য কনফ্লিক্টস। এই যে তালিবানদের মধ্যে এই যে দ্বন্দ্ব, নিজেদের মধ্যে এই দ্বন্দ্বটাকে ভারতবর্ষ ইউজ করে, এইখানেই সে সাকসেস পায়। এবং আরেকটা জিনিস হচ্ছে, আজকে আফগানিস্তানের জন্য বড় হেডেক হচ্ছে ইউরোপিয়ান ওয়েস্ট ইউরোপের কান্ট্রিগুলো। ওয়েস্ট ইউরোপ কিন্তু দিনের পর দিন কিন্তু আফগানিস্তানে এই জিনিস চলুক এটা চাইবে না, কারণ তাদের সোশিও ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল ইন্টারেস্ট আঘাত করছে। কারণ in lakhs refugees are entering into the Europe and England, তাদেরকেও সাবধান হতে হবে। আর এইভাবে যদি দিনের পর দিন এগিয়ে যায়, ইউরোপ ওয়ান ডে উইল বি ইসলামাইজড। সেখানে অর্থাৎ এই জায়গাটাও আমরা রিপ করবো। ইউরোপের সঙ্গে আফগান ইস্যুতে ইন্ডিয়া উইল কোঅপারেট, ঠিক যেমনি রাশিয়া in one plane will cooperate with us, is bound to cooperate with us for its own safety। একটা জিনিস বলে রাখি, এই মুহূর্তে চীনকে নিয়ে গোটা পৃথিবীর বিভিন্ন কান্ট্রির প্রচন্ড হেডেক। আমাদের কোনো প্রশ্ন এসছে কল্কি অবতার নিয়ে? প্রসূন নেতাজিটা ভালো করে বোঝো আগে। নেতাজি মনে রেখো, ভারতবর্ষের মধ্যে যে সর্বভারতীয় রাজনৈতিক নেতা ওয়ার্ল্ড পলিটিক্সটাকে সব থেকে বেশি ডিল করেছে, তার নাম নেতাজি সুভাষচন্দ্র। মহাকাল বুঝতে গেলে, নেতাজি বুঝতে গেলে, ওয়ার্ল্ড পলিটিক্স, ইন্টারন্যাশনাল পলিটিক্স না বুঝলে এটা বোঝা যাবে না। আজকে ওয়ার্ল্ড পলিটিক্সের এই ডাইনামিক্সের মহাকালের ছায়াটা দেখার আগে, সেই চোখ খোলার আগে, এই ওয়ার্ল্ডের এই পলিটিক্সের কি চেঞ্জ আসছে এটা ভালো করে দেখার চেষ্টা করো। কঙ্কনা, হোয়াট ইজ দ্য অরিজিন অফ তালিবান? তালিবান শব্দ কঙ্কনা বলি, তালিবান হচ্ছে তালিবান। যেমন আমাদের দেশে, যেমন ভারতবর্ষে মুসলিমরা বিভিন্ন স্কুল করেছে। কি স্কুল জন্য করেছে? ওদের এই যে স্কুলগুলো করেছে যেখানে ওরা আরবি, উর্দু, কোরআন এগুলো পড়ায়, আরবিয়ান কালচার পড়ায়। মাদ্রাসা বিভিন্ন স্কুল, অনেক মাদ্রাসা আবার গভর্নমেন্টের পয়সায় চলে। এই মাদ্রাসায় ওরা কিন্তু আর ফিজিক্স কেমিস্ট্রি পড়ানোর প্রয়োজন মনে করে না, ওরা পড়ায় আরবিয়ান কালচার, আরব লিটারেচার, কোরআন, উর্দু এগুলো পড়ায়। এগুলো এখানে টেরোরিস্ট, অ্যাকচুয়ালি এখানে টেরোরিস্ট তৈরি হচ্ছে, গভর্নমেন্টের পয়সায় টেরোরিস্ট তৈরি হচ্ছে এখানে। হচ্ছে এরা হচ্ছে এই যে স্কুলগুলো। ঠিক তেমনি আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশে প্রচুর এই মাদ্রাসা হয়েছে, এখান থেকে তার এই টেরোরিস্ট সাপ্লাই হচ্ছে। ঠিক পাকিস্তান, আফগানিস্তানে ওখানে প্রচুর স্কুল হয়েছিল। তালিব মানে হচ্ছে ট্রেনিং, শিক্ষা। সেখানে এরকম বিভিন্ন স্কুলে তালিব করা হয়েছিল, এই আরবিয়ান কালচার, কোরআন পড়ানো হয়েছে, আর পেছনে অস্ত্র শিক্ষা দেওয়া হয়েছে। এই তাদের থেকে শব্দটিকে তালিবান শব্দ, তালিব থেকে তালিবান। আচ্ছা, হোয়ার ডিড দে কাম ফ্রম? অ্যান্ড আফগান তালিবানরা হচ্ছে মূলত হচ্ছে যে ওই যেটা হচ্ছে তোমার ওই এদের অংশ। ওরা হচ্ছে মূলত হচ্ছে, একটু আগে বললাম আমি, ওই একটা পার্টিকুলার সেক্ট, এথনিক গ্রুপস অফ আফগানিস্তান। ওটা হচ্ছে তোমার বললাম একটু আগে, যেটা হচ্ছে সীমান্তক আব্দুল গাফর খানের ওদের যে সেক্টটা, ওটা হচ্ছে তোমার
পাখতুন, পাখতুন সেক্ট, পাখতুন এথনিক গ্রুপসের এই তালিবানরা হচ্ছে মূলত পাখতুন, পাখতুন এথনিক গ্রুপস, পাখতুন। কিন্তু পরবর্তীকালে একটা এনকম্পাসিং ক্যারেক্টার দেওয়ার জন্য, ইনক্লুসিভ ক্যারেক্টার দেওয়ার জন্য ওরা অন্যান্য গ্রুপস থেকে কিছু ভলেন্টিয়ার নিয়েছে, ওরা নিয়ে বলার চেষ্টা করেছে দেখো আমরা সমগ্র আফগানিস্তানের সবার জন্যই আমরা কাজ করব বলে একটা ফেস দিয়েছে ওরা। কিন্তু মূলত এটা পাখতুন ফোর্স, মূলত এটা পাখতুন ফোর্স। আর যেমন পাকিস্তানটাকে মনে রেখো, পাকিস্তানটা হচ্ছে মূলত ওয়েস্ট পাঞ্জাব সুন্নি ফোর্স, ওয়েস্ট পাঞ্জাবি সুন্নি ফোর্স। তার কাছে নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্সের এই পাখতুন, সিন্ধুর, সিন্ধি আর ওখানে বালুচদের ইন্টারেস্ট কিন্তু ইনফিরিয়ার। ওরা কিন্তু ওখানে সেকেন্ড গ্রেড থার্ড গ্রেড সিটি চলে যায় ওখানে। অর্থাৎ পাকিস্তানটা একটা ইজ এ মিলিটারি স্টেট। ওখানে অন দ্য ফেস নামকো আসতে একটা সিভিল গভর্নমেন্ট আছে যে মিলিটারি স্টেট। এই মিলিটারি স্টেটে মিলিটারিতে 80% হচ্ছে ওয়েস্ট পাঞ্জাবের সুন্নি মুসলিমস। দে ডোমিনেট দ্য পলিটিক্স অফ পাকিস্তান। অর্থাৎ সেখানে অন্যান্য যার যে 3টে স্টেট আছে তাদের রাইটস ইজ সাপ্রেসড। তোমার উত্তর দিয়েছি, বাট হ্যাঁ ভাষ্য কি দিয়েছে, ইউ পার্লামেন্ট পসিবলি গোয়িং টু টেক অ্যাকশন এগেইনস্ট পাকিস্তান। ইয়েস, কারণ ইউ ওয়েস্ট ইউরোপের সমস্ত কান্ট্রিগুলোর এখন ইন্টারেস্ট থ্রেটেন্ড হচ্ছে। দে হ্যাভ টু, বিভিন্ন প্লেন্সে দে হ্যাভ টু টেক অ্যাকশন এগেইনস্ট বোথ পাকিস্তান অ্যান্ড আফগানিস্তান। দে হ্যাভ টু। এবং এইখানেই একটা মনে রেখো, ইউজ কথা যখন পারলে একটা কথা বলে রাখি, ইউর একটা ইকোনমিক ইন্টারেস্ট আছে, একটা পলিটিক্যাল ইন্টারেস্ট আছে, একটা রিলিজিয়াস ইন্টারেস্ট আছে। কারণ যদি এটা অ্যালাউ করে, কন্টিনিউ করে, একদিন ইউরোপ যে খ্রিস্টিয়ান ডমিনেন্স আছে চলে যাবে, ইসলামিক ডমিনেন্স এসে যাবে, প্লাস ইকোনমিক্যালি সে উইক হয়ে যাবে। আরেকটা জিনিস বলে রাখি, এই মুহূর্তে কিন্তু ইউরোপের অনেকগুলো কান্ট্রিজ থিঙ্কিং ইন দ্য লাইন অফ এ নিউ মিলিটারি অ্যালায়েন্স মডেল। আগে ওদের মডেলটা ছিল ন্যাটো, ওয়েস্ট ইউরোপের সমস্ত কান্ট্রিগুলো সঙ্গে ইউএস এর যে মিলিটারি মডেলটা ছিল ন্যাটো, টু কাউন্টার দ্য ইউএসএসআর। এখন তো রাশিয়ার আফটার কোলাপস অফ দ্য ইউএসএসআর দুর্বল হয়েছে, ওদিকে গোটা পৃথিবীর মানচিত্রে ইউএসএরও ডিগনিটি প্রেস্টিজ অনেকটা কমে গেছে। নাও অনেকগুলো ইউরোপিয়ান পাওয়ার এখন চিন্তা করছে ইন্ডিয়ার সঙ্গে কোনো অ্যালায়েন্সে আসা যায় কিনা, সাম সর্ট অফ ইউরেশিয়ান ন্যাটো মডেল। এবার আসছি আমি, এগুলো পজিটিভ সাইড, এগুলো আমাদের এগুলো এক্সপ্লোর করতে হবে। এগুলো এবার দেখি কি আছে, আর কার কোনো প্রশ্ন আছে কিনা। এবার আসছি আমি। সুতরাং তালিবানরা নাম করে অন্য টেরোরিস্ট গ্রুপগুলো যেগুলো হচ্ছে পাকিস্তান নিজের কাছের গ্রুপ, তারা যে ক্ষমতায় এসে গেছে, এই নিয়ে খুব বেশি আমাদের 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 সাবধান নিশ্চয়ই থাকতে হবে সব্যসাচী। বাট আর মনে রাখ সব্যসাচী, আমাদের কিন্তু সাবধান থাকতে হবে, টেরোরিস্ট আর ইন ইন্ডিয়া, এনিমিজ অফ ভারতবর্ষ, বড় অংশ বসে আছে ভারতবর্ষের মধ্যে। একটা কথা বারে বারে বলতাম, এ বিগার পাকিস্তান ইজ ইনসাইড ইন্ডিয়া। আমাদের শিখু বাকু কমগুলো ভুলে যেও না, একসময় এখানকার কিছু শিখু পাকিস্তানে গিয়েছিল ওদের গভর্নমেন্টের সঙ্গে চুক্তি করতে, যে শক্তি দাও, আমরা মোদিকে ক্ষমতা থেকে সরিয়ে দিই, মনে আছে? আর এই ভারতবর্ষের একটা ডাইনেস্টি আছে, সিউটো গান্ধী ডাইনেস্টি, নেহেরু সিউটো গান্ধী ডাইনেস্টি, যেটা চীনের সঙ্গে একটা চুক্তি করে রেখেছে, গোপন চুক্তি। এখানকার একটা পলিটিক্যাল পার্টি, একটা ফ্যামিলি চীন সরকারের সঙ্গে একটা চুক্তি করে রেখেছে। সেই চুক্তিটা হচ্ছে মূলত, চীন তুমি আমাকে সাহায্য করো যাতে মোদিকে ক্ষমতা থেকে সরাতে পারলে তাহলে ভারতবর্ষে চীনের ইন্টারেস্ট ভালো হবে। এরা এগুলো হচ্ছে ভারতবর্ষের মধ্যে বসে আছে ভারতবর্ষের বড় বড় শত্রু। বাউন্ডারির বাইরে শত্রুকে ট্যাকেল করা কিন্তু খুব কঠিন নয়। ইনসাইড দ্য বাউন্ডারি দেশের সিটিজেনশিপ নিয়ে যে শত্রুরা বসে আছে, শিখুমাকু কমগুলা হচ্ছে রিয়েল টেরোরিস্ট, রিয়েল এনিমি অফ দ্য কান্ট্রি। এইগুলো সাবধান হতে হবে।
এবার আসছি আমি, এবার এবার তোমাদের আর কি ভাষ্য, এবার আসছি আমি একটা জিনিস মনে রেখো, এই হিজাবি কালচার যখন কথাটা এসে গেছে, হিজাবি কালচার আর এই ওয়াহাবি কালচার, মনে রেখো একটা জিনিস, আজ থেকে 20 বছর আগে তোমরা কলকাতা শহরে কটা মেয়ে দেখেছো পর্দা পরে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে হিজাব পরে? তোমরা কটা মুসলিম ভাইকে দেখেছো মাথায় টুপি করে ঘুরে বেড়াচ্ছে, বড় বড় দাড়ি রাখছে? এই যে ওয়াহাবি কালচার, আজ থেকে কয়েক দশক আগে আফগানিস্তানের মাটিতে হিজাব ছিল না, মেয়েরা স্কুলে যেত মডার্ন ড্রেস পরে, মেয়েরা অফিসে যেত, ছেলেরা মাথায় টুপি পরতো না। ওয়াহাবি কালচারকে ইন্ট্রোডিউস করা হচ্ছে, কারণ আরব ল্যান্ডের কতগুলো কান্ট্রি, অয়েল রিচ কান্ট্রি, ওদের এত তেল বিক্রি করে টাকা জমে গেছে যে ওরা সেই টাকা দিয়ে স্বপ্ন দেখলো ওটা পৃথিবীতে একটা মুসলিম এম্পায়ার তৈরি করবে। মুসলিম এম্পায়ার, ওরা সেই ফার্স্ট গ্রেট ওয়ারের পরে ওদের যে অটোমান এম্পায়ার ধ্বংস হয়ে গেছিল, যে অটোমান এম্পায়ারের ক্যাপিটাল ছিল তোমার তুরস্ক, খিলাফত ছিল, খিলাফত ধ্বংস হয়ে গেল। সেই হিত সাম্রাজ্য ফিরে পাওয়ার জন্য টাকাগুলোকে ইউজ করছে, এবং রিলিজিয়াস দ্য আর্মি ফর দিস রিলিজন, যে রিলিজিয়াস আর্মি তৈরি করার জন্য, ফ্যানাটিক তৈরি করার জন্য ওয়াহাবি কালচার, সৌদি আরব থেকে ওয়াহাবি কালচার, মেয়েদের সবাই হিজাব পরবে, স্কুলে যাবে না, অফিস যাবে না, ঘরে শুধু বাচ্চা প্রোডাকশন করবে, আর ছেলেরা দাড়ি রাখবে, মাথায় টুপি পরবে, তারাই ডোমিনেট করবে। এই যে কালচারটা, এবং হ্যাট্রেড এগেনস্ট অল আদার রিলিজনস, তীব্র হ্যাট্রেড, এইগুলোকে প্রচার করা, এবং এইগুলো বেড়েছে। এটা বেড়েছে কলকাতা শহরে, তোমরা দেখবে ইন্ডিয়াতে বেড়েছে, বাংলাদেশে বেড়েছে, কয়েকটা মুসলিম কান্ট্রি বেড়েছে, পাকিস্তানে বেড়েছে, কিন্তু এটা কিন্তু সেন্ট্রাল এশিয়ার কান্ট্রিগুলোতে বাড়েনি। ইউএসএসআর 89 ধ্বংস হওয়ার আগে পর্যন্ত ওরা একটা মডেলে আসছিল, ওখানে কিন্তু এক্সট্রিমিস্ট ওয়াহাবি কালচার মানে ঢোকেনি। মানে ওয়াহাবি কালচার এগেনস্টে চীনকেও যুদ্ধ করতে হচ্ছে, মানে চীনের সেন্ট্রাল এশিয়া বর্ডারিং 4টা প্রভিন্সে মুসলিম মেজরিটি, ওয়াহাবি কালচার এক্সট্রিমিস্ট ইসলামকে চীনকেও ট্যাকেল করতে হচ্ছে, সুতরাং সেখানে তাদের ভয় আছে, মনে রাখতে হবে। এই ওয়াহাবি কালচার ভারতবর্ষের একটা প্রচন্ড থ্রেট, এবং এটা খুব হু করে বাড়ছে, সর্বত্রই বেড়েছে। ওয়াহাবি কালচারটা ওয়াজ ওয়ান টাইম ফিনান্সড বাই দ্য সৌদি আরবিয়া, আমাদের মুসলিম কান্ট্রিজ, কিন্তু সৌদি আরবিয়া তার পলিসি এখন চেঞ্জ করছে, এখন সে টাকা দেওয়া অনেকটা কমিয়েছে। এখন সৌদি আরব দেখছে তার এই টাকাগুলো যদি এইভাবে সেটি মিসইউজ করে, ওয়ান ডে when the oil mines will be dry, সে দেশটা বিক্রি হয়ে যাবে। সুতরাং আজকে তার টার্গেট হচ্ছে বিভিন্ন দেশে সেই পেট্রো ডলারটাকে ইনভেস্ট করে, ফর দ্য বিজনেস পারপাস, ফর দ্য ইন্ডাস্ট্রিজ ইনভেস্ট করে, সেখান থেকে সে ইন্টারেস্ট রিপ করে তার কান্ট্রিকে রান করাবে। এই জায়গাটা কিন্তু মোদি গভর্নমেন্ট ইজ হ্যাভিং এ গুড ট্র্যাক উইথ দ্য সৌদি আরবিয়া। এবং আরেকটা খুব ভালো ডেভেলপমেন্ট হয়েছে সৌদি আরবের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক। আমি একটা কথা বলে রাখি, ভারতবর্ষের অল ওয়েদার ফ্রেন্ড হচ্ছে, অল ওয়েদার ফ্রেন্ড ইজ ইসরায়েল, অল ওয়েদার ফ্রেন্ড। মনে রেখো, যখন সিকুমা কঙ্গুরা যখন দেশ শাসন করতো, যখন নেহেরুর সময়, ইন্দিরার সময়, ওরা কেউ তো ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি, স্বীকৃতি দেওয়া হয়েছে অনেক পরে, ইভিন আনঅফিসিয়ালি নট রেকগনাইজ। সেই সময় প্রতিটা যুদ্ধের সময় কিন্তু ভারতবর্ষকে মোস্ট সফিস্টিকেটেড ইকুইপমেন্টস দিয়ে গেছে কিন্তু ইসরায়েল। ইসরায়েলের সঙ্গে ভারতবর্ষের ডিভাইন রিলিজিয়াস রিলেশন ইজ ফর লাস্ট 4000 ইয়ার্স, এটা মহাকালের কথা। এবং দিস ইজ দ্য অল ওয়েদার ফ্রেন্ড অফ ভারতবর্ষ, অল ওয়েদার ফ্রেন্ড, যে কালচারাল বন্ডেজ, আত্মিক স্পিরিচুয়াল বন্ডেজ, এবং সেই ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক গড়ে উঠেছে। It's a good positive point for us, and Israel will never be a supporter of Pakistan, will never be a supporter of China. এই জায়গাটা পজিটিভ পয়েন্ট মনে রেখো। সৌদি আরব has developed, সৌদি আরব and UAE has already developed, and ইজিপ্ট তো বহু আগে থেকেই কম্প্রোমাইজড করেছে উইথ দ্য ইসরায়েল। গতকালের খবর হচ্ছে ইভিন
আমি অবাক হয়ে গেলাম, এটা সাডেন ডেভেলপমেন্ট। ইরান হ্যাজ এ টক বিহাইন্ড দ্য কার্টেন উইথ দ্য ইসরায়েল। এই জায়গাটা আরেকটা জিনিস বলে রাখি, আমাদের আরেকটা জায়গা, এই যে গোটা পৃথিবীতে যখন মনে রেখো, যখন একটা একটু একটু বলে রাখি, যখন মনে রেখো পৃথিবীতে পাওয়ারসগুলোর আপস ডাউন সেরকম হচ্ছে। দেখো ফার্স্ট গ্রেট ওয়ারের সময় পর্যন্ত তার উপরে পৃথিবীর মাইটিয়েস্ট মিলিটারি পাওয়ার, মাইটিয়েস্ট ট্রেড পাওয়ার, ইকোনমিক পাওয়ার ইজ ইউকে। বাট সেকেন্ড গ্রেট ওয়ারের পরে কিন্তু এটা শিফট করে গেল। নাও ইট বিকেম দ্য ওয়াশিংটন, ইউএসএ। আর ওদিকে সেকেন্ড গ্রেট ওয়ারের প্রেক্ষাপটে জার্মানি ধ্বংসের মধ্য দিয়ে ইউএসএসআর একটা সুপার পাওয়ার হয়ে গেল। অর্থাৎ পৃথিবী 89-এর আগে ফর 6 ডিকেডস, about 6 ডিকেড, 6 ডিকেডস মতো, তো ওদিকে 50, এদিকে হ্যাঁ এরকম 6 ডিকেডস became bipolar. So long the bipolar was the world, একদিকে ওয়াশিংটন একদিকে মস্কো। চীনও কিন্তু কন্টেন্ট ছিল, চীনের কিন্তু বাড়াবাড়ন্ত খুব একটা হয়নি, আস্তে আস্তে উঠছিল। জাপান উঠেছিল। ইসলামিক দুনিয়া কোনো পাওয়ার বড় হয়ে উঠতে পারে না। যে মুহূর্তে ইউএসএসআর কোলাপস করে গেল, পরে পিরিয়ড যখন ওয়ার্ল্ডটা ইউনিপোলার হলো, এই প্রেক্ষাপটে আস্তে আস্তে চীন রাইজ করতে শুরু করলো। চীনের রাইজ করার অনেকগুলো কারণ আছে। চীনের রাইজটা যে থ্রেট টু ইন্ডিয়া, যে থ্রেট টু রাশিয়া, যে থ্রেট টু দ্য এশিয়া প্যাসিফিক রিজিয়ন, অল কান্ট্রিজ, অ্যান্ড থ্রেট টু ইউএসএ, এটা মনে রাখতে হবে। এবং চীনের রাইজটা আমাদের কতখানি থ্রেট করছে এবং আমরা সেখানটা কীভাবে ওভারকাম করব, এটার একটা আশার আলো নিশ্চয়ই আছে আমাদের কাছে, সেটা আমরা হাউ ইউ ইউজ দ্য ওয়ার্ল্ড সিচুয়েশন। আর ওদিকে আছে তোমার একটা জিনিস, এইবার কতগুলো মুসলিম পাওয়ার আস্তে আস্তে রাইজ করলো আফটার দি কোলাপস অফ দ্য ইউএসএসআর। এবার নতুন যে খিলাফত, নতুন মুসলিম এম্পায়ার তৈরির জন্য ইসলামিক কান্ট্রিগুলোর ফান্ডিং শুরু হয়েছে। প্রভূত ফান্ডিং শুরু হয়েছে, কারণ ইসলামিক ওয়ার্ল্ডে অনেকগুলো কান্ট্রি আছে ভেরি অয়েল রিচ, filthily rich. They are not using that money for the good things, but for luxury and funding this wabi culture. সৈকত তুমি আজকে একটা খুব ভালো, ইন্ডিয়া ক্যান নট অ্যানেক্স আফগানিস্তান ডিউ টু কমনওয়েলথ। সৈকত আফগানিস্তানটাকে না, এবার আফগানিস্তানটাকে আমি বলছি, আফগানিস্তান তো কেউ, আফগানিস্তানে যেটা মুশকিল হয়ে গেছে, এই তোমরা দেখছো ওখানে কাবুল ক্যাপিটাল তো at one plane, বাট ওখানকার মেইন পাওয়ার হ্যান্ডেল করছে হচ্ছে রিজিনাল ওয়ারলর্ডস ফর লাস্ট 1000 of years। এই জায়গাটা, ওইখানে ওই ব্যাকরণটা একটু পরিবর্তন না হলে কিন্তু অন্য কিছু এখনই ভাবা যাবে না। আচ্ছা সৈকত, তুমি একটা ভালো বোধহয় আমার ফেসবুক খুব পুরনো একটা আজকে তুমি আপলোড করেছো দেখছি, ওটা আমি, ওই প্রশ্নটা ছিল হোয়াই হি ডিড নট রিঅ্যাপিয়ার ইন দ্য সিন। আচ্ছা অভিষেক, প্যালেস্টাইন টেরোরিজম কেউ গান্ধী পরিবার, ইয়েস, ও বাবা অভিষেক, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। একদম প্যালেস্টাইন টেরোরিস্টদের সঙ্গে নেহরু গান্ধী সোনিয়া গ্রুপের একটা একদম অ্যালায়েন্সই আছে, আছে। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ এবার আসছি অন্য জায়গাতে, কোনখানটা বলতে রয়ে গেল। হ্যাঁ একটা এগুলো হচ্ছে যে এবার দেখো, এবার কিন্তু খিলাফতের ক্রাইসিসটা কোথায়? এবার লাস্ট খিলাফত, sometimes Khilafat was in Saudi Arabia headquarter, sometimes it was in the Iran, and last Khilafat headquarter was in the Turkey, Istanbul. It was the capital. Ottoman Empire capital ছিল। লাস্ট Ottoman Empire খিলাফত ধ্বংস হয়ে গেল। তারপরে আফটার such a long gap of decades of about 1 century, 8 decades এর পরে ওরা আবার নতুন খিলাফতের স্বপ্ন দেখছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে নতুন খিলাফতের ক্যাপিটালটা কোথায় হবে? নাও দেয়ার ইজ এ টাস্ক কম্পিটিশন। তুর্কি বলছে যে আমার এখানে লাস্ট খিলাফত ছিল হেডকোয়ার্টার, তুর্কি বলছে আমি হব, আই উইল লিড দ্যাট ইসলামিক ওয়ার ইন দিস গ্লোব, টু কনকার দিস গ্লোব, রাইট? এবার সৌদি আরব বলছে আমি কোথায় কম কি, কারণ সৌদি আরবেই হচ্ছে মক্কা মদিনার জায়গা, জিওগ্রাফিক্যাল এরিয়া, বলছে
ইসলামের যে দুটো মোস্ট ইম্পর্টেন্ট তীর্থস্থান সৌদি, মক্কা মদিনা, ইন সৌদি আরব। হোয়াই নট আই? সৌদি আরব হবে নতুন খিলাফতের হাইয়েস্ট ক্যাপিটাল হয়ে গেল। পাকিস্তান বলছে মুসলিম দুনিয়ার যে 50টা কান্ট্রি আছে, আই হ্যাভ গট দ্য বিগেস্ট মুসলিম আর্মি, বিগেস্ট আর্মি, and I am the only officially nuclear, mightiest. আমি কম কোথায়? এদিকে ইজিপ্ট বলছে I am the cultural capital, the oldest civilization and cultural capital of the Islamic world. আমি কম কি? আমি হব। ইরান বলছে পারস্য, মানে এটা তোমার কি বলে, সুন্নি সুফি সম্প্রদায়ের কনসেন্ট্রেটেড এরিয়া, সুফি পাওয়ারের হাইয়েস্ট পাওয়ার, সুফি নয়, শিয়া গ্রুপসের হাইয়েস্ট পাওয়ার, প্লাস আই এম গোয়িং টু বি নিউক্লিয়ার। Why not I? I am the biggest, biggest might in the Persian Gulf. এদের মধ্যে একটা কম্পিটিশন। এই কম্পিটিশন, যে জেলাসি অ্যান্ড কম্পিটিশন, এইটাকে ভারতবর্ষ এবং ইসরায়েল কিভাবে, আমেরিকা, আমরা কিভাবে ইউজ করি, এই টাসেলটাকে এনকারেজ করতে। কারণ ইসলামিক ওয়ার্ল্ডে মহাকাল একটা কথা বলেছেন না, ইসলামিক ওয়ার্ল্ডের একটা ক্যারেক্টার সামনে একটা জায়গায় বলেছেন যে আরবের দেশগুলো তো ইউএসএসআর থেকে ভালো কোয়ালিটির প্রভূত অস্ত্র পেয়েছিল, ওরা যদি এইটা ভালো করে ইউজ করত তাহলে তো ইসরায়েল একদিনে এই পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যায়। কিন্তু ওদের তো সেই ট্রেনিংও নেই, আর সেই কোঅর্ডিনেট করার ইচ্ছেও নেই। ইসলাম ওয়ার্ল্ডে না এই হেডসগুলো do not know the Islamic culture, do not know the dialogue. ওদের কাছে ডায়ালগ, কোঅপারেশন, কুল থিঙ্কিং, রেশনাল থিঙ্কিং, উইজডম, এগুলো খুব ফরেন ওয়ার্ডস। এই জায়গাটা তোমরা খুব ভালো করে ইউজ করলে উইল রিপ, আমরা ভারতবর্ষের উপকার করতে পারি। এবার আসছি চায়না ব্রেকিং কবে হবে? সৈকত, চায়না ব্রেকিং কবে? তুমি এই প্রশ্নটা করে ফেলেছো। দেখো ফরেন রিলেশনসের অনেকগুলো জায়গা আছে, আমি এক্ষুনি সব কথা বলা যাবে, তো ওই প্রশ্নগুলো ধরে ধরে আমি দেখছি, ইট বি মোর ইজি ফর মি। ওয়ার্ল্ড পলিটিক্স ইজ এ ভেরি ভাস্ট চ্যাপ্টার। তোমরা কারণ ওয়ার্ল্ড পলিটিক্স না জানলে কিন্তু তোমরা সৌম্যসাথী, কঙ্কনা, সন্ধ্যাদীপ, বাসু, প্রসূন, প্রশান্ত, মনে রাখো একটা জিনিস বলি, হ্যাঁ, ভাষ্য, মৈনাক, তোমরা কিন্তু ওয়ার্ল্ড পলিটিক্স না জানলে নেতাজি বুঝতে পারবে না। একদম সহজ, মহাকাল তো বুঝতেই পারবে। ওয়ার্ল্ড পলিটিক্সের একটা দাবার চাল যা চলছে, সেই ছায়ার মধ্যে কিছু দেখার চেষ্টা করো। দেখো তোমরা ইলেকট্রন কেউ কখনো দেখতে পায়নি, you can feel the activity and see the activity. You cannot see the light. You cannot see the light. None has seen the light. You cannot see. But see the activity, the results. তোমরা ওনার ছায়াটা দেখো, ছায়া, রিয়াকশন, অ্যাকশনসগুলো দেখো। এবার এসো তুমি, এবার চায়না দেখো, এবার হ্যাঁ চায়না তার আগে একটু সৈকত যখন বলেছো চায়না, আগে রাইজটা দেখো, আগে রাজ সেকেন্ড গ্রেট ওয়ারের আগে চায়না ওয়াজ ভেরি উইক পাওয়ার, ভেরি উইক পাওয়ার। সেকেন্ড গ্রেট ওয়ারের পরে কমিউনিস্ট রেভলিউশন 1949-এ চায়না একটা ক্ষমতা হলো, কিন্তু তার মিলিটারি ইকুইপমেন্টস was very poor quality, very poor quality. Even you see 1978-এ যখন, তার আগে 71-এ ইন্ডিয়ার কাছে এত হুমকি দিয়েছে বাংলাদেশ ওয়ারে, যখন আমরা এগোচ্ছি আমাদের আর্মি, সে কিন্তু একটা বুলেট ছোড়েনি নর্দার্ন ফ্রন্টিয়ার, অনেক হুমকি দিয়েছে। 78-এ যখন সে ভিয়েতনাম অ্যাটাক করতে গেল, উই হ্যাভ সিন দ্য কোয়ালিটি অফ দ্য ওয়েপন্স। তার কারণটা কি জানো? তার কারণটা হচ্ছে যখন ভারতবর্ষে কয়েক ডজন অর্ডিন্যান্স ফ্যাক্টরি, তখনও পর্যন্ত চীনের মাটিতে একটা অর্ডিন্যান্স ফ্যাক্টরি নেই।
সেকেন্ড গ্রেট ওয়ারের সময় ওরা ব্রিটিশ আমেরিকার কাছ থেকে কিছু অস্ত্র পেয়েছিল, দ্যাটস অল। অ্যান্ড ইকোনমিক্যালি ইট ওয়াজ এ ভেরি ভেরি ডাউন কান্ট্রি। ওদের ইকোনমির উন্নতি কোথায়, এই জায়গাটা বোঝার চেষ্টা করে। ওরা মিলিটারি পাওয়ারে কখন আসছে? এটা যে ভাস্ট কান্ট্রি, সংখ্যায় বিশাল পিএলএ, কিন্তু সংখ্যা দিয়ে সব কিছু হয় না। পিএলএ ট্রেনিং ইজ ভেরি পুয়ার ট্রেনিং, হাতে ওয়েপন্স ভেরি পুয়ার কোয়ালিটি, ইকোনমি ভেরি পুয়ার, ভাস্ট ল্যান্ড, প্রচুর মানুষ, এইটুকুই। এবার দেখ, যখন 71-এর যুদ্ধে যখন রাশিয়ার এবং ইন্ডিয়ার প্যাক্টের প্রেক্ষাপটে বাংলাদেশের মুক্তিযুদ্ধ হলো, আমি পেছনে মহাকালের ছায়া নিয়ে কথাই বলছি না, এই প্রেক্ষাপটে আমেরিকা আর চীনের নাক ঘষা খেয়ে গেল, ইজ্জত নষ্ট হলো। এই ইজ্জত বাঁচানোর জন্যে পাকিস্তান, তার আগে কিন্তু চীনের সঙ্গে আমেরিকার মুখ দেখাদেখি হতো না, পাকিস্তানের দৌত্যে প্রথম বৈঠক হলো, প্রথম কিসিঙ্গার যাচ্ছে ফ্রম আমেরিকা টু পিকিং, শুরু হলো। তারপরের পর্যায়টা হচ্ছে শুধু একটা চীনের উত্থান। চীনের মধ্যে দেখলো কি, দেখলো আমাদের কিসিঙ্গার দেখলো মিলিয়ন্স অফ ওয়ার্কিং পিপল পড়ে আছে, মানে কাজ করতে সক্ষম মানুষ বসে আছে, কাজ নেই। কিসিঙ্গার ওই শতাব্দীর মোস্ট, মানে কি বলবো, ভেরি ভেরি ব্রিলিয়েন্ট, মোস্ট ব্রিলিয়েন্ট ডিপ্লোম্যাট এবার প্রডিউসড ইন দ্য ওয়ার্ল্ড। সেইটাকে সে কাজে লাগিয়ে ওখানে সেজ তৈরি হলো। আমেরিকা দেখলো আমার এখানে টাকা ইনভেস্ট হবে, ফ্যাক্টরি হবে, এবং আমি চিপেস্ট লেবার পাবো, এবং কমিউনিস্ট চায়না সেটা লুফে নিল, সেজ তৈরি করলো। সেজ তৈরির উদ্দেশ্য, সেজ হয়ে গেল মানে এই ফ্যাক্টরি এরিয়াতে লেবাররা কোনো নিজস্ব ফ্রিডম নেই, দে হ্যাভ নো লিবার্টি টু স্ট্রাইক, নো লিবার্টি, নো ইন্ডিভিজুয়াল হিউম্যান রাইটস, নো লিবার্টি টু স্ট্রাইক, চিপেস্ট, এবং তাহলে আমার লেবারটা গ্যারান্টেড, চিপেস্ট লেবার গ্যারান্টেড উইথাউট এনি ডিস্টার্বেন্স। তাহলে ইন্ডিয়ার, ইউএসএর যে প্রচুর টাকা জমেছিল, সেই সঙ্গে তার বন্ধু ওয়েস্ট ইউরোপের কান্ট্রিগুলোর টাকা ইনভেস্ট হলো, সেটার মধ্যে ফ্যাক্টরি হলো, ইন থাউজেন্ডস অ্যান্ড মিলিয়ন্স অফ আনএমপ্লয়েড চাইনিজ পিপল এমপ্লয়েড ইন দ্য ফ্যাক্টরিজ। এই কাজ করে যে টাকাটা রিপ করলো, আস্তে আস্তে চীন ধনী হলো। এই ধনী হতে হতে ওয়ার্ল্ডে চায়না এখন নাম্বার 1 কনজিউমার গুডস প্রডিউসার, ওয়ার্ল্ড মার্কেটে নাম্বার 1 সাপ্লায়ার্স। তার টাকা এলো, সেই টাকাই তাকে আস্তে আস্তে এবার ওয়েপন ফ্যাক্টরি করতে উৎসাহিত করলো। মানে একটা কথা বলেছি না, চায়না ইকোনমি, চায়না ইউএস ইকোনমি যে কনজয়েন্ট ইকোনমি, জয়েন্ট অন দ্য হিপ, টু হেডস। এখন মুশকিলটা হয়ে গেছে কি, এই যে চায়না রাইজ করে গেছে, রাইজ করার এখন মিলিটারি পাওয়ার, অবশ্যই বিগ মিলিটারি পাওয়ার। এইবার আর রাশিয়া ওদিকে ফল করে গেছে, রাশিয়া ওয়ার্ল্ডের সেকেন্ড পজিশন থেকে ফল করে গেছে অনেকটা, চীন উঠে গেছে, চীনের টেকেন আপ, ওদিকে জাপানও অনেকটা ইকোনমিক ফ্রন্টে ফল করে গেছে। নাও চায়না ওয়ার্ল্ডের ইকোনমিক মিলিটারি পজিশনে, ন্যাচারালি সাবসিকুয়েন্টলি পলিটিক্যাল প্লেন্স, এখন সেকেন্ড পাওয়ার ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে ওয়ার্ল্ডের এখন আমেরিকা টপে, তারপরে চীন। এই যে টাসেলটা হচ্ছে এখন, চীন ইজ নকিং the first man, that is USA, to displace it from the first position to acquire the first position. China is trying to acquire the first position. এখন কিন্তু মুশকিল হচ্ছে, চীনের মাটিতে এত বিপুল পরিমাণ সম্পদ বিভিন্ন বন্ডে যে ধরা পড়ে গেছে, আমেরিকা বেরিয়ে আসতে পারছে। আমেরিকার সঙ্গে এখন চীনের সম্পর্ক লাভ অ্যান্ড হেট রিলেশন, কিন্তু এই লাভ অ্যান্ড হেট রিলেশন কদিন চলবে? কারণ আমেরিকার এখন অস্তিত্বের সংকট, ওকে একটা ডিসিশন নিতেই হবে, আছে খুব কুইকলি নিতে হবে। কারণ বিডেন তো ক্ষমতায় এসছে, বিডেন তো হচ্ছে চীনের পাপেট। বিডেনের এই পলিসি আমেরিকান পিপল কদিন বরদাস্ত করবে? বিডেনের এই পলিসির জন্য গোটা পৃথিবীর কাছে আমেরিকার মাথা হেট হয়ে গেছে।
যেভাবে সে আফগানিস্তান থেকে নিজে সরে এসছে চীনকে জায়গা করে দেওয়া হচ্ছে। গোটা আমেরিকাবাসীর কাছে বিডেন এখন মোস্ট হেটেড নেম। গোটা পৃথিবীর কাছে যখন করোনা ভাইরাস সাপ্লায়ার চীন যেমন মোস্ট হেটেড কান্ট্রি, at the same time Biden the name is the most hated name in the minds of the USA people. কারণ গোটা পৃথিবীর কাছে আমেরিকার দম্ভ ইজ্জতকে ভুলুণ্ঠিত করেছে এই বিডেন নামক চীনের দালালটা। কতদিন এই চীন প্রীতি, চীনের সঙ্গে এই হেড আর এই সম্পর্ক কদিন থাকবে? কারণ এই সম্পর্ক যদি কন্টিনিউ করে ইন এ কুল ব্রেন, ক্যালকুলেটেড ব্রেন, চীন চায়না উইল নক আউট ইউএসএ ফ্রম দ্য ফার্স্ট পজিশন, যেটা ইউএসএ লোকের পক্ষে বরদাস্ত করা কোনোভাবেই সম্ভব। কারণ সফিস্টিকেশন, কোয়ালিটি, ওয়েপন্স ইউএসএ ইজ স্টিল নাও নাম্বার ওয়ান। আর্টেন্স বলে রাখি, চীন তার ওভার অ্যাগ্রেসিভ অ্যাটিচিউড, এক্সপান্সিভ, আর্টেন্স বলে রাখি চীন সম্বন্ধে যে কথাটা মহাকাল বলে দিচ্ছেন, চীনের কমিউনিজম ইজ নট এ কমিউনিজম, it is Han nationalism. This Han nationalism, it was a suppressed nationalism. It has taken the mask and gown of communism. Han nationalism এর কমিউনিজমের মুখোশ পরে এগিয়ে হলো, এটাই হচ্ছে চাইনিজ কমিউনিজম। চায়নাতে কোনো কমিউনিজম নেই, ইট ইজ অ্যাবসলিউটলি ক্যাপিটালিজম, এ ডিক্টেটরশিপ। কারণ কমিউনিস্ট রাষ্ট্র চীনে বহু কোটি মানুষ খুন হয়েছে, বহু কোটি মানুষ ইন দ্য নেম অফ কালচারাল রেভলিউশন। এই চায়না সেই সঙ্গে এক্সপানশনিস্ট, ইট ওয়ান্ট আর অরুণাচল হুইচ দে টেল ইজ সাউথ টিবেট। টিবেট সে দখল করেছে, যেহেতু সে টিবেট দখল করেছে, হি ওয়ান্টস অরুণাচল অ্যাজ ইট ইজ কল্ড বাই দেম অ্যাজ সাউথ টিবেট। এই টিবেটটা সে কেন দখল করেছে কোন অধিকারে? একসময় মনে রেখেছে সৈকত, টিবেট ওয়াজ রুলিং চায়না। মেক ইট ক্লিয়ার, few centuries back it was Tibet was ruling China, Lhasa was ruling China, the emperor of Lhasa was the ruler of China, and সেই জন্য বেজিং এর লোকেরা বলে লাসার লোক হচ্ছে চাইনিজ, অতএব টিবেটটা আমার। অতএব আজ যেহেতু টিবেটটা আমার, একসময় টিবেট এম্পায়ারের পার্ট ছিল অরুণাচল, ইটস কল্ড সাউথ টিবেট। দাবি করতে গেলে অরুণাচলটাও আমার, আবার সম্পত্তি। আর্গুমেন্টটা বোঝা গেল? ঠিক একসময় মনে রেখো, এই যে তোমার মঙ্গোলিয়া ওয়াজ এ ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। এই মঙ্গোলিয়া ওয়াজ দ্য ক্যাপিটাল। মঙ্গোলিয়ার যে ক্যাপিটাল এখন, মঙ্গোল ক্যাপিটাল ছিল দ্য রুলার অফ দ্য চায়না। চায়না বলছে তাহলে মঙ্গোলিয়ানরা চাইনিজ, অর্থাৎ মঙ্গোলিয়া আমার। 64-এ রাশিয়ার সঙ্গে দ্বন্দ্ব হয়েছিল, আউটার মঙ্গোলিয়া ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি হয়ে গেল, ইনার মঙ্গোলিয়া পার্ট অফ চায়না হয়ে গেল। ওদিকে যেমন নর্থ ইস্টের জায়গাটা, বর্ডারিং সাইবেরিয়ার যে জায়গাটা, এটা মাঞ্চুরিয়ান রিজিয়ন। মাঞ্চুরিয়া ইজ এ অ্যাবসলিউটলি সেপারেট এথনিক আইডেন্টিটি, এ সেপারেট ল্যান্ড। এই মাঞ্চুরিয়া ফর সেঞ্চুরিজ রুলড চায়না মেনল্যান্ড। পরবর্তীকালে বেজিং এর লোকে বলতে শুরু করলো রাশিয়া মাঞ্চুরিয়া ইজ এ পার্ট অফ মি, মাঞ্চুরিয়া অ্যানেক্স টু চায়না। এবার দেখা গেলে কি কানটা হয়ে বসে আছে। মাঞ্চুরিয়া তার আলাদা এথনিসিটি, দে ওয়ান্ট সেপারেশন, মঙ্গোলিয়ানস ওয়ান্ট সেপারেশন, টিবেটানস ওয়ান্ট সেপারেশন, এগুলো সব ফোর্সফুলি অ্যানেক্সড। তাইওয়ান বসে আছে, তাইওয়ান তার সেপারেট এক্সিস্টেন্স চাইছে। ওদিকে হংকং ইজ এ বিগ city come nation, একটা country, a big country. ইউরোপিয়ান কালচার, ইউরোপিয়ান চিন্তা ভাবনা প্রচন্ড স্ট্রং। ইউরোপিয়ান বিভিন্ন কোম্পানি এখানে আছে, এবং যখন ব্রিটিশের হাত থেকে যখন লাস্ট 1980 যখন হ্যান্ড ওভার হলো, যখন হংকং টু চায়না, শর্ত ছিল যে হংকং উইল মেনটেন ইটস ওন ইকোনমি, ওন অ্যাডমিনিস্ট্রেশন, সেপারেট অ্যাডমিনিস্ট্রেশন, মানে 2 সিস্টেম ইন 1 কান্ট্রি, এটা অ্যালাউড হবে। কিন্তু সেইটাকেও সে ব্রেক করছে চীন তার গায়ের জোরে। এই এতগুলো ফোকাল পয়েন্টস বসে আছে,
ডিসইন্টিগ্রেটিং ফোকাল পয়েন্টস বসে আছে। প্লাস আজকে চীন বলছে সাইবেরিয়ার বড়, রাশিয়ার যে বিশাল সাইবেরিয়ার অংশটা চীন বলছে এটা আমার। এই দাম্ভিক ডিমান্ডটা রাশিয়া কতদিন সহ্য করবে? যেমন প্যাসিফিক রিজনের কতগুলো আইল্যান্ড যেগুলো এই মুহূর্তে রাশিয়ার, সেগুলো চীন বলছে এগুলো আমার। জাপানের কতগুলো দ্বীপকে বলছে চীন আমার। ওদিকে সাউথ চায়না সি যার বর্ডারে বসে আছে ভিয়েতনাম, ফিলিপাইন্স, ইন্দোনেশিয়া, ওদিকে নিউজিল্যান্ড, জাপান, এগুলো বসে আছে, বলছে পুরো সাউথ চায়না সি আমার। অর্থাৎ তার তলে যে হিউজ অয়েল অ্যান্ড মাইন্সগুলো আছে সে সবগুলো আমার। তাহলে এই জায়গাতে মনে রেখো হোল এশিয়া প্যাসিফিক রিজনের সমস্ত কান্ট্রিগুলো তারা অলরেডি কিছু মিলিটারি প্যাক্টস করে ফেলেছে, আরও করছে। এই সমস্ত প্যাক্টসগুলো কিন্তু ইন্ডিয়ার হাতে শক্ত করবে। ফলে তোমরা দেখেছো অস্ট্রেলিয়া হ্যাজ বিন যে প্যাক্ট এসে গেছে, ইউকে থেকে তারা একদম নিউক্লিয়ার সাবমেরিন পেয়ে গেল, জাস্ট টু কাউন্টার চায়না ইন সাউথ চায়না সি। এই সবগুলো কিন্তু আমাদের ডিপ্লোম্যাটসরা, আমাদের গভর্নমেন্ট ওয়াইজলি প্রপারলি ইউজ করে, তাহলে কিন্তু আমরা কতক্ষণ বললাম, আমরা কিন্তু মনে রেখো ইওর সার্ভাইভাল, গোটা পৃথিবীতে তোমার সার্ভাইভাল ডিপেন্ড করছে হাউ ইন্টেলিজেন্টলি, how wisely you use the conflict lines in your enemy fronts. Always in your enemy fronts there are conflict lines. Use those conflict lines. In a foreign policy, as per Netaji, there is no permanent friend, no permanent enemy. Only permanent thing is your interest. Depending your wisdom, you use the fault lines, conflict lines, enemy lines, and trying to find out a commonality in your interest with other countries. দেখো রাশিয়ার সঙ্গে তোমার কমন ইন্টারেস্টটা কোথায়, ইউএসের সঙ্গে তোমার কমন ইন্টারেস্টটা কোথায়, জাপানের সঙ্গে কোথায়, এশিয়া প্যাসিফিক রিজনের কান্ট্রিগুলোর সঙ্গে তোমার কমন ইন্টারেস্ট কোথায়। দেখো তালিবানদের বিভিন্ন গ্রুপসের মধ্যে তোমার বন্ধু কে হতে পারে, সেখানে দুটো গ্রুপসের মধ্যে মারামারি কোথায়, কি জন্য। সুন্নি পাঞ্জাবিদের সঙ্গে ওদিকে পাখতুনদের মধ্যে ইন্টারনাল কনফ্লিক্টটা কোথায়, ভেতরের কনফ্লিক্টটা কোথায়, ইউজ দ্যাট। আফগানিস্তানের বিভিন্ন ওয়ারলর্ডসের মধ্যে যে ইন্ডিপেন্ডেন্ট যে হিরোইজম, যে ইন্ডিপেন্ডেন্ট যে লিবার্টির জন্য যে ভালোবাসা, ফ্রিডম লাভিং এর জন্য ভালোবাসা, সেই জায়গাটা এগুলোকে ইউজ করতে হবে। ইউ হ্যাভ টু ইউজ অল দিস থিংস এন্ড ইউ হ্যাভ টু বি কারেজাস। একটা জিনিস আমি বলে আজকে আর বেশিক্ষণ কথা বলবো না, মনে রেখো একটা সাহস দরকার, উইজডম দরকার। সমসাথী যেদিন সুভাষচন্দ্র বেরিয়ে গেলেন 41-এ, ইংরেজরা পেলে তাকে রাস্তায় খুন করতো, তার নামে একদম কিলিং ওয়ারেন্ট বেরিয়ে গেছিল, সাহস করে বেরিয়ে গেছিল। জানতেন যখন রাশিয়ায় প্রবেশ করলেন তাকে রাশিয়া গুপ্ত হত্যা করতে পারত, বাট হি গট দ্যাট কারেজ। যখন জার্মানি দেখলেন, এমন তো নয় হি ওয়াজ দ্য সাপোর্টার অফ দ্য ফ্যাসিজম। যখন 30s, 33, 34, 35 is openly criticized Hitler's policies. He could have been killed by Hitler, but he got the courage. গিয়েছিল। হিটলার তো তার সব পলিসি অ্যাকসেপ্ট করেনি, তার পার্টির মধ্যেই কনফ্লিক্ট ছিল, নিজের মধ্যে ফল্ট লাইন্স ছিল, লাইনগুলোকে ইউজ করেছে করে আবার সেখান থেকে বেরিয়ে গেছে। তোজো PM of Japan was not very in favor of attacking India, and Tojo was happy up to Burma. বার্মার পর সে এগোতে চায়নি বিভিন্ন কারণে, তাকে কনভিন্স করে কেন প্রয়োজন, why attacking British India by the Japanese is necessity. The common interest কোথায়? What is the common interest of Netaji Subhash Chandra and Tojo, জাপান? এই জিনিসটা তাকে বোঝান, তাকে বোঝালেন, দেখো
তুমি যদি শুধু বার্মা নিয়ে বসে থাকো, মনে রেখো ব্রিটিশের এম্পায়ারের সব থেকে শক্ত ঘাঁটি ইন্ডিয়া। ইন্ডিয়াতে তার বিশাল বাহিনী বসে আছে, যে কোনো সময় তোমাকে আক্রমণ করবে। সেই আক্রমণটা আগেই তোমার আক্রমণ করা উচিত, কারণ বার্মা ব্রিটিশ আক্রমণ করবে। তুমি যদি মনে করে থাকো বার্মা জার্মানির অধীনে, জাপানের অধীনে বার্মাকে ব্রিটিশ আক্রমণ করো, তাহলে ভুল করছো। ইউ উইল বি অ্যাটাকড, বিকজ ইন্ডিয়াতে ব্রিটিশ এম্পায়ারের সব থেকে বড় আর্মি বসে আছে। এই যে কমন ইন্টারেস্টগুলো বোঝানো, এবং সেখান থেকে ইন্টারেস্ট নেওয়া, কমন ফাইটে চলে যাওয়া। সমস্ত পাওয়ার সেশনে তোমার কমন ইন্টারেস্ট কোথায়, এটা সেটা বোঝানো, দেন হ্যাভ এ কমন ফাইট এগেনস্ট ইউর কমন এনিমি। এটাই হচ্ছে ফরেন পলিসির মূল জায়গা। আমাদের কোনো প্রশ্ন আছে কি আর? না, এবার এবার এই জায়গাটা তুমি যদি খুব ভালো করে সমস্ত পড়ে রাখো, হাউ ইন কালচারাল রেভলিউশন, এই কালচারাল রেভলিউশনের সময় কিন্তু মাও, মনে রেখো মাও কিন্তু এই সময় কিন্তু ক্ষমতার সুপ্রিম পজিশনে নেই। তার ওয়াইফ আর 4 জনের গ্যাং তখন সুপ্রিম পাওয়ার এনজয় করছে। তবু এই সময় মনে রেখো মাও মহাকালের একটা ওপিনিয়ন চেয়েছিল, উনি ওপিনিয়ন দেননি, উনি জাস্ট স্মাইল্ড। কারণ বাই কালচারাল রেভলিউশন চীনের নিজের পতন নিজে আস্তে আস্তে ডাকতে শুরু করেছে, নিজের গ্রেভ খুলছে। চীন আস্তে আস্তে বিভিন্ন ফ্রন্টে যা করছে, চীন খুব বেশি দূর এগোতে পারবে না, এইটুকু বলে রাখি। আমি পরে চীন নিয়ে কথা বলবো। ফান্ডিং আসছে হয়তো আমেরিকা থেকে, মনে রাখ। হ্যাঁ, তুমি এটা তুমি ঠিক আমেরিকা থেকে, মানে তোমায় বলছি এটা আসছে আন্ডার কভার অফ ভ্যাটিকান। কারণ আমেরিকা থেকে একটা টাকা আসছে, সেটা হচ্ছে খ্রিস্টিয়ান লবির, ভ্যাটিকান থেকে আসছে। কারণ ভারতবর্ষের একটা অংশকে যদি খ্রিস্টিয়ান করা যায়, তাহলে সনাতন ধর্মের শক্তি অনেক কমে যাবে, সনাতন শক্তি অনেকটা কমে যাবে। এই ফান্ডিংটা কন্টিনিউয়াস চলছে। আর এটা সৈকত, ইয়েস, অলরেডি পাকিস্তান ফর লাস্ট 20 years ইকোনমিক্যালি ইজ এ ব্যাংক্রাপ্ট নেশন। এই জায়গায় তখন তুমি প্রশ্ন করে সৈকত বলে রাখি, আমেরিকার তোমার দাইমা, পাকিস্তানের দাইমা হচ্ছে ইংল্যান্ড। দাইমা মানে যে বাচ্চা প্রসব করায়, দাইমা হচ্ছে ইংল্যান্ড। কিন্তু পরে ওকে টেক কেয়ার করলো, নারিশ করলো, যার ফলে ফস্টার মাদার, সে হচ্ছে ইউএসএ। প্রচুর টাকা দান করেছে, প্রচুর টাকা গিফট করেছে, প্রচুর ওয়েপন্স দিয়েছে, টু কাউন্টার ইন্ডিয়া, টু কাউন্টার ইউএসএসআর। কিন্তু এবার তো আমেরিকার টাকা দিচ্ছে না, ইউরোপ টাকা দিচ্ছে না, বিশ্বব্যাংক টাকা দেবে না। এবার চীনের, একমাত্র চীনের কাছে। চীন কখনো, চীনের কালচারে, কমিউনিস্ট চীনের কালচারে কখনো কাউকে দান বলে কথা নেই, কাউকে সে 1 পয়সা দেয়নি। সে হচ্ছে খুব বড় সুদখোর, সব জায়গায় টাকা ইনভেস্ট করে এবং হাইয়েস্ট ইন্টারেস্ট টাকার ইন্টারেস্ট তুলবে। সুতরাং যে পাকিস্তান অলরেডি দেউলিয়া হয়ে গেছে, যার টাকা রিপেমেন্ট করার কোনো মুরদ নেই, তাকে চীন টাকা দেবে না, দিলেও খুব সীমিত। তো তার আগেই সে চাইবে জিওগ্রাফিক্যাল কন্ট্রোল ওভার বোথ পাকিস্তান অ্যান্ড আফগানিস্তান। এখানেই টাসেলটা শুরু। আফগানিস্তান কখনো পৃথিবীর কোনো শক্তিকে ঢুকিয়ে দিয়ে বাঁচতে দেয়। আর বলে রাখি, চাইনিজ ল্যান্ড ফোর্স is much weaker than American force, much weaker than Russian force, weaker than Indian land force. এটা মনে রাখি। আর বলে রাখি, লাস্ট 70 years আমরা ভারতবর্ষ অনেকগুলো যুদ্ধ করেছি, রাশিয়া অনেক যুদ্ধ করেছে, চীন, আমেরিকা যুদ্ধ করেছে। চীন কোনো যুদ্ধ করেনি, শুধু ভিয়েতনামে একটু যুদ্ধ করতে গেছিল কয়েকদিন, ঘুষি, তাতেই সে পালিয়ে আসতেন। ভিয়েতনামের সাহসী সৈনিকদের সামনে দাঁড়াতে পারেনি, পালিয়ে এসেছিল। চায়না আর্মি পদাতিক ল্যান্ড ফোর্স ইজ নট এ টেস্টেড ফোর্স,
আমেরিকান ফোর্স টেস্টেড, রাশিয়ান ফোর্স টেস্টেড, ইন্ডিয়া ফোর্স টেস্টেড, ভিয়েতনাম ফোর্স টেস্টেড। আমেরিকা হ্যাঁ পৃথিবীর বিভিন্ন প্রান্তে হেরে গেছে, বাট ডোন্ট আন্ডার এস্টিমেট দ্য সফিস্টিকেশন, দ্য মেকানাইজড ওয়েপন্স, এটাকে আন্ডার এস্টিমেট করবে। ইয়েস, অ্যানেক্সেশন করবো কেন? দেখো অ্যানেক্সেশন তখনই সম্ভব যখনই ওখানকার পিপিল চাইবে। when their people will want it. Forceful military annexation দরকার নেই তো। and ভারতবর্ষ, সনাতন ভারতবর্ষ never believe in annexation. The whole Southeast Asia, বার্মা, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, জাভা, সুমাত্রা, ওদিকে ইন্দো চায়না, এই যে আমাদের একসময় এদিকে আপ টু মেডিটেরিয়ান সি, এই যে আমাদের এম্পায়ার ছিল ভূমধ্য সাগর থেকে ওদিকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত। What was that empire? It's the military empire. These countries was with us not by military power, but by culture. তুমি বলতে পারি it is our cultural invasion, religious and cultural invasion. Not by me, not we acquired the empire, we conquered the empire not by show, but by culture. And এটাই তো বলি, নতুন যে পৃথিবী গড়ে উঠতে চলেছে, নতুন যে পৃথিবী গড়ে উঠতে চলেছে, সেইখানে ভারতবর্ষ হবে স্পিরিচুয়াল লিডার। স্পিরিচুয়াল লিডার, এই যে কনফ্লিক্টস অফ সিভিলাইজেশনস ইন ডিফারেন্ট প্লেনস, এই কনফ্লিক্টেড প্লেনস কতগুলো? একটা হচ্ছে যে কে মিলিটারিলি টপ থাকবে, কে ইকোনমিক্যালি টপ থাকবে, কে কোন রিলিজিয়াস গ্রুপ ওয়ার্ল্ডকে রুল করবে, এই বিভিন্ন প্লেনসে। আবার একটা এথনিসিটির কথা হয়েছে, কোন এথনিক গ্রুপ পৃথিবীকে রুল করবে। এই যে আজকের ক্লাস অফ সিভিলাইজেশন, সভ্যতার এই যে দ্বন্দ্ব সংঘাত, বিভিন্ন প্লেনস, বিভিন্ন পার্টস, এই সংঘাতের মধ্যে কিন্তু ভারতবর্ষের ইন্ডিয়া হ্যাজ গট এ মিশন। সৈকত, তোমার যে কথাটা মনে, তোমার স্বামীজির কথা, ইন্ডিয়া হ্যাজ গট এ মিশন। দ্যাট মিশন, India has to lead something. That is spirituality. That will rule. Actually, spirituality কিন্তু পৃথিবীকে কয়েক হাজার বছর রুল করেছে। রামায়ণ মহাভারতের যুগ থেকে 2000 বছর রুল করেছে। মাঝে এই কতগুলো আরাবিয়ান রিলিজিয়ন্স, কত সেমিটিক রিলিজিয়ন্স গুলো পৃথিবীকে ডিস্টার্ব করেছে। All these Semitic religions has come here only for few centuries. They all go. নতুন পৃথিবী গড়া, নতুন ভারতবর্ষ তৈরি হচ্ছে। And that ভারতবর্ষ will spiritually lead this world. আজকে রাখি, তোমাদের প্রশ্ন কিছু আছে? মৈনাক, how much we can depend on Ajit Doval? Ajit Doval is one of the persons. আমার সভ্যতা, আমার ভবিষ্যৎ is not depending on one person. Why? আমাদের মধ্যে আর কেউ নেই কেন চিন্তা করছো? Why you are so helpless in your thinking? There are persons. ওরা শাস্ত্রীকে খুন করেছিল, ওরা শ্যামাপ্রসাদকে খুন করেছিল, হারিয়েছে। দুঃখের কথা, খুবই দুঃখের কথা। এটাও তো সত্যি কথা। মোদিজির মতো একটা মানুষ এসে গেছে। Today's India is not the India of 1947, is not of 1962, not of 1970. It is something more. It is something more. রাখি আজকে। শুভরাত্রি। তোমরা প্রশ্ন করলে উত্তর দিতে সুবিধা হবে। This world horizon is very vast. Yes, নির্মাল্য আমেরিকার সঙ্গে চীনের সম্পর্কটা খুবই আশ্চর্য, বাট এই যে লাভ অ্যান্ড হেড রিলেশনটা একটা সময় এটা কিন্তু স্টপ করবে,
it is bound to stop. But now it is a question of whether USA people like to remain as number one or like to be defeated in the hands of Chinese. যে চায়নার ইকোনমি ইউএসএ তৈরি করে দিয়েছে। এই মাঠটা খাবে কিনা, হজম করতে পারবে। একটা জায়গায় তো সেই কথাটা আছে না, a day is coming when A will be compelled to align with R or R will be compelled to align with A, because a China rise means a threat to Russia. China rise means threat to India, threat to US. Let me stop here.